সিল্কের সুতোগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তের প্রতি জাঙ্কুকের মোহ কাজ করে, টান কাজ করে। এটুকুতে নিশ্চিত, চোখের সামনে যে কোনো সুন্দরী মেয়ে থাকলে যদি সে হয় স্ত্রী, তাহলে তো আকর্ষণ কাজ করবেই। তের সবসময় মনে হতো তার প্রতি জাঙ্কুকের কোনো আকর্ষণ নেই। যদি বিন্দুমাত্র আকর্ষণ থাকতো, তাহলে এখনো তে আনটাচ থাকতো না। একটা বিশ্রী পরিস্থিতিতে পড়েই জাঙ্কুক তেকে বিয়ে করেছে, আর তাকে কনভিন্স করেছে যে হোক। তের ধারণা সেজন্যই তো আব্বুর সাথে মনোমালিন্য তার। হুট করেই তো একটা লোক আনমেরিড দেখে তার কাছে মেয়েকে গছিয়ে দিবেন না, যদি না তার আগে থেকেই সেই টার্গেট করা থাকে। তের মনে হয় তার আব্বু খুবই সহজ সরল, কিন্তু মাঝে মাঝে তাকে অত্যন্ত ধূর্তবাজকে মনে হয়। আর সেগুলো তের বিষয়ে। একটা লোক যে তেকে তেমন দৃষ্টিতে দেখেই না, ভালোই বাসে না, কিন্তু দায়িত্ববান বড় লোক, তা দেখে বিয়ে দিয়ে দিল। আর মানুষটা কি সুন্দর নিজের সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করে যাচ্ছে। ভালোবাসাটা দায়িত্বের মধ্যে পড়ে না, এটা মনস্তাত্ত্বিক বিষয়। তের বিশ্বাস ধীরে ধীরে সে জাঙ্কুকের হৃদয়ে দখল নিবে, তার দৃষ্টি নিজের করে নিতে সে সক্ষম। আজকের ঘটনায় তে জাঙ্কুক খানকে নতুনভাবে চিনেছে। পুরুষ জাতির উপরে সমাজে একটা সত্য রটনা আছে, পুরুষ মানুষ বড়ই অধৈর্য, কিন্তু সব ক্ষেত্রেই হাতের 5 আঙ্গুল যে সমান নয়, এটা সত্য। জাঙ্কুক মানুষটাই যেন আলাদা, সংযতপূর্ণ। কোনো পুরুষই এভাবে বউকে ফেলে চলে যেতে পারতো না। সে পেরেছে, খুব সুন্দরভাবে সামলে নিয়েছে, কিন্তু তেই নুয়ে পড়েছে। তের যত সাহস, শক্তি, জেদ, উদ্যম এইটুকুন ছোঁয়াতেই নিঃশেষ। তাহলে জাঙ্কুক যখন থেকে ভালোবেসে পুরোটাই দখলদারিত্ব করবে, তখন কি তের চিহ্নটুকু পাওয়া যাবে না? চেনা যাবে তাকে? কেউ জানবে তে নামের একটা মেয়ে ছিল, জন্ম হয়েছিল তার জিহপের ঘরে? নানান চিন্তায় তের সময় চলে যায়। নতুন নতুন প্রেমে পড়লে যা হয়, দিন দুনিয়ার খেলার থাকে না, খাবার খায় না। যিশু বকাবকি করলে আলু ফ্রাই হাতে নিয়ে বলে, জামাই আদর করে না, খাবারের স্বাদ পায় না। পড়তে বসে না মোটেই, পড়তে বসেও ঘুরে বেড়ায়, বক বক করতে থাকে। যাও বই নিয়ে বসাই, বইয়ের দিকে তাকিয়ে বলে, এত পড়ে কি হবে, জামাই তো ভালোবাসে না। কলেজে যেতে বললে বলে, কলেজে গিয়ে কি হবে, জামাই তো ক্লাস নিবে না। পার্কে হাঁটতে হাঁটতে বলে, পার্কে এসে কি হবে, জামাই তো প্রেম করতে চায় না। যিশুর হয়েছে যত জ্বালা, মেয়ের মুখের বেড়িবাঁধ নেই। কখন কি বলে, মাঝে মাঝে দু একটা উত্তর করলেও এমন এমন সময় নিজের লজ্জা পেয়ে মেয়েকেই গালাগালি করে বসে। এদিকে জামাইটাও আসছে না। ঝগড়া হলো নাকি? মেয়েটা এসব বলে কেন? মায়ের মনে ভয় পায়। জেহবকে বললে জেহব সান্ত্বনা দেয়, উল্টো বুঝায়, তুমি তো বাপের বাড়ি গেলে আসতেই চাইতে না, মাসদের 2 না থেকে পা বাড়াতে না। আমি কি গিয়ে পড়ে থেকেছি? লজ্জায় 1-2 দিনের বেশি থাকতে পারিনি। জামাই আমাদের নতুন, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আকাশ পাতাল চিন্তা করো না। মেয়ে আমার যোগ্য ছেলের হাতে গিয়েছে, ওরা ভালোই থাকবে। যিশুর চিন্তা দূর করে। ইওরাটা আজকাল বেশ চালাচ্ছে। তের বিয়ের পরই সিম পাল্টে নিয়েছে। নতুন নাম্বারটা কিভাবে যেন ইওনোর হাতে চলে গিয়েছে, এখন বেশ চালাচ্ছে। জাঙ্কুককে নিয়ে তার যত শত খারাপ কথা, তের এসব কানেও তুলে না। প্রতিপক্ষ যখন খেপে যায়, তখন সত্যের চেয়ে মিথ্যে বেশি বেশি আসে। মন্দ কথায় কান নিতে নেই। তে জানে জাঙ্কুক খানকে, তার প্রতি দিন দিন শ্রদ্ধাবোধটা বেড়েই যাচ্ছে। তের সুবিধার্থে যে এ বাড়িতে আসছে না, সেটাও জানে, কিন্তু যোগাযোগ ঠিকই রেখেছে। প্রতিদিন রাতে ফোন করে খোঁজ নেয়, তে কি করছে, কি খবর। বেশ খানিক সময় করে কথা হয় তাদের। হৃদয়ে এক বুক প্রেম জমিয়ে ঘুমের দেশে পাড়ি জমায় প্রতি রাতে। আগে কিছু অনুভব না করলেও এখন করে। হাতে গোনা 3-4 দিন ভাগ্যে জুটেছে জাঙ্কুকের বুকে ঘুমাতে। সেই সময়টুকু আর দায়িত্বের সময়টুকুর মাঝে প্রচুর ফারাক। তে প্রতি সকাল ঘুম থেকে উঠে দোয়া করে, যেন জাঙ্কুককে তে ভালোবাসে। ভোরের দোয়া কবুল হয়। তের এই অসহায়ত্ব মন খারাপের সময় ছটফটানো সবকিছু শোধ তুলবে। কাউকে ভালোবেসে যখন তাকে হাতের কাছে রেখেও না পাওয়া যায়, তখন ঠিক কেমন লাগে তে তখন হাড়ে হাড়ে জাঙ্কুককে বুঝাবে।
তের জীবনে ভালোবাসাটা এসেছে পবিত্রতার মাধ্যমে। সে কোনো পরপুরুষকে ভালোবাসেনি, স্বামীকে ভালোবেসেছে, তিন কবুলের জোরে ভালোবেসেছে। এই ভালোবাসায় কোনো খাদ নেই। তে চাই জাঙ্কুক তাকে ভালোবাসুক, তে নামক মানুষটাকে ভালোবাসুক। তে ছোট থেকে গোলুমলু, স্বাস্থ্যবতী। এই স্বাস্থ্যটুকুর জন্যই তাকে বেশ আদরে লাগে। কিউটনেসও বেড়ে গেছে 3 গুণ। উজ্জ্বল শ্যাম রংটাই তাকে বেশ মানিয়েছে। সবসময় গাউন পরে থাকায় তাকে পুতুলের মতো দেখায়। শত শত মেয়ের মাঝে তার এই অসামান্য সৌন্দর্য তাকে নির্দ্বিধায় আলাদা করে দেয়। প্রেমে পড়ার পর থেকেই তার মাঝে নিজেকে নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিজেকে আয়নায় দেখে কিছুতেই স্যাটিসফাইড হতে পারে না। যেখানে জাঙ্কুক টল ফিগার, সুন্দর ফেস কাটিং, সিল্কি চুল, পেটানো শরীর, ফর্সা গোর বর্ণের অধিকারী, সেখানে তার ধারণা সেই চেহারায় কোন দিক দিয়ে জাঙ্কুকের সাথে যায় না। যদিও সে জানে সৌন্দর্য মোহের সৃষ্টি করে, সম্পর্ক মজবুত করার খুঁটি না, তবুও মনকে বোঝাতে পারে না। সপ্তাহে 3 দিন কলেজ শেষে প্রাইভেট পড়ে আসার আগে ঘন্টা দেড়েক করে জিমে ঘাম ঝরিয়ে আসে। জেহুপি ব্যবস্থা করে দিয়েছে, যদিও তে নিজে গিয়ে বলেনি, জিসুর মাধ্যমে বলেছে। জেহুপ বেশ খুশি হয়েছে। আর সে মেয়েটা একটু ক্যালোরি ক্ষয় করে আসুক। রোজ তো কম ক্যালোরি গিলছে না। যত রকমের ক্যালোরিপূর্ণ খাবার তার মেনুতে থাকে। এসব খাবার খেয়ে জিম করলে স্বাস্থ্য মোটেই কমবে না, বরং শরীর সুস্থ থাকবে। এই ব্যাপারে জেহুপ খুশি। তিনি মোটেও চান না তার মেয়ের স্বাস্থ্য কমুক। স্বাস্থ্য কমার আগে মুখটাই শুকিয়ে ছোট হয়ে যায়, এতে মোটেও ভালো লাগে না। বরং এই স্বাস্থ্যেই মেয়েটা সুন্দর। কিন্তু তে বুঝলে তো, গুলগুল করে কি সব ডায়েট চার্ট তৈরি করেছে। সেসব আবার যিশুকে বানিয়েও দিতে হয়। যেভাবে বানাই ঠিক সেভাবে বাটিতে পড়ে থাকে। পেট উঠতে পচা টেস্টের সেসব খাবার মুখে নিয়ে গেলে বমি করে ফেলে। স্যার, এসব কিভাবে খাই? এসবগুলোর খুশি পেট পেটা দেখে বমি চলে আসে। 2-1 বার বমিও করে, তবুও প্রতিদিন তার চাই টেবিলে। গরম জলের সাথে লেবুর রস কোনোভাবে গিলতে পারলেও সারাদিন টুথ গ্যাস ওঠে, অ্যাসিডিটি হয়। তবুও আপ্রাণ চেষ্টায় আছে কিভাবে হিরোইন বা জিরো ফিগার বানিয়েছে সেসব দেখে দেখে চিন্তায় ঘুম হারাম করে দিয়েছে। হিরোর মতো জামাই তার, নিজেকে তো হিরোইন বানাতেই হবে। এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। তের পড়াশোনা কত দূর তা দেখতে জাঙ্কুক আজ শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বড্ড অসময়, বেলা 11টার দিকে। তে কলেজে নেই, সেহেতু বাড়িতেই আছে। কিন্তু প্রতিমধ্যে এমন কিছু দেখবে ভাবতেও পারেনি। ইউনোর ফ্যামিলির চ্যাপ্টার তো সে কবে ক্লোজ করে এসেছে। এখন কিভাবে ইউনোতের সাথে, তাও এমন একটা নিরিবিলি রাস্তায়। যদিও বা তে মুখে মাস্ক পরে আছে, তাহলে কি জাঙ্কুক কি তার বউকে চিনবে না? জাঙ্কুক কিছুটা দূরে গাড়ি পার্ক করে। কি হচ্ছে এখানে তার জানতে হবে। তের সাথে বা কি কথা বলে, বেশ কৌতূহল জাগে। নিশ্চিত বিষয় নিয়ে অনিশ্চিত আবার হতে কে চায়। জাঙ্কুক অনেকটাই কাছে চলে এসেছে। এখান থেকে ইউনোর গলা শুনতে পাওয়া যাচ্ছে। 2 হাত নাড়িয়ে থেকে বোঝাচ্ছে, উত্তরায় 4 বেডরুমের ফ্ল্যাট নিয়েছি, সেখানে তোমার কোনো অসুবিধাই হবে না। প্রতি সপ্তাহে তোমাকে নিয়ে বেরোবো, তুমি আমরাই থাকবো শুধু। তে মিনমিন করে কি যেন বলল, বোঝা গেল না। ফের ইউনো বলল, তুমি দুঃস্বপ্নের জগতে আছো। দুঃস্বপ্ন দেখো, এবার ছাড়ো। আকাশ পাতাল চিন্তা করছো, এখন সবকিছু জেনেও। এবার তের গলায় স্পষ্ট শোনা গেল না, তবে রেগে রেগে যে কথা বলছে সেটা ঠিকই বুঝতে পারছে। জাঙ্কুক কাছাকাছি আসতেই ইউনো তের হাত ধরে ফেলে, ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করে। তে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু ইউনো আবার চেপে ধরে। এই ঘটনায় জাঙ্কুকের সহ্য হলো না। তেরে এসে তের থেকে হাত ছাড়িয়ে নিল। হাতটা এমনভাবে মুচড়ে দিল যে ইউনো ব্যথায় চেঁচিয়ে উঠল, জ্বালাতন করবি কর, কথা বলবি বল, দেখা করবি কর। বউয়ের হাত কেন ধরবি? বউটা কার, তোর নাকি আমার? স্যার ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আপনি সম্মানিত লোক বলে এখনো সম্মান দেখাচ্ছি, এরপর কিন্তু আমি সম্মানটাও দেখাতে পারবো না। ওই চুপ শালা, তোকে না সাবধান করেছি এই এলাকায় পা না মারাতে, তারপরে তুই এসেছিস। আমার বউয়ের হাত ধরার সাহস কি করে হয় তোর? তোর বাপকে ফোন লাগাচ্ছি, দাঁড়া। তোর বাপকে ফোন লাগা, এক্ষুনি ফোন বের কর।
তে হঠাৎ জাঙ্কুকের আগমনে ভয় পেয়ে যায়। এভাবে ধরা খাবে ভাবতেও পারেনি। ইওনোর হাতটা এখনো ছাড়েনি। ইওনোর মুখটা ব্যথায় কুঁকড়ে আছে। ইসরে, মোচড়টা কি বেশি জোরে লাগলো? উৎসুক হয়ে ঘাড় বাঁকিয়ে জাঙ্কুক যে জায়গায় ইওনোর হাত ধরেছে সেদিকে ঝুঁকলো। সর্বনাশ, এই হাত মনে হয় না কোনোদিন সোজা করতে পারবে। তে দুঃখ অনুভব হলো, সেটাও সাথে সাথে ঘুচে গেল। জাঙ্কুক বড়সড় একটা ধমক দিল। সেই ধমক খেয়েই তে ছিটকে গেল। ধমকটা তেকে দেয়নি, দিয়েছে ফোনের পাশে কাউকে। হারামজাদার বাপ, আপনার ছেলে এই মুখো কোন সাহসে হয়েছে? হ্যাঁ, শালা আমার বউয়ের হাত ধরে। এই হাত আমি টুকরো টুকরো করব, তারপর তোর ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাবেন। কলেজায় ভয় ডর নেই? জাঙ্কুক খানের কথা অমান্য করার শাস্তি কি হয় আজ হাড়ে হাড়ে বুঝবে। ভয়ঙ্কর রাগিয়ে জাঙ্কুক খানকে দেখে তের হাত পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করলো। আজ তার কপালে শনি আছে ভাবতে ঘামতে লাগলো। চুরি করে দেখা করা স্বাদ মিটবে। ইওনোর হাত দেখে নিজের হাত চোখের সামনে তুলে ধরলো। এই হাতটা ঠিক এখানেই ধরেছিল। আস্তে থাকবে তো? জাঙ্কুক ফোন কান থেকে নামিয়ে নিয়েছে। তে হাত পা সোজা করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে সাহস সংগ্রহ করছিল। না, তাকে কিছুই বলতে পারবে না। আব্বুর সামনে যদি রাগ দেখাতে আসে তাহলে আব্বু আচ্ছা বকে দিবে। সেই সাহসে ছুটে যায় আরেক ধমক। এইবার ধমকটা তেকেই দিয়েছে। কি করছো তুমি ইওনোর সাথে? লীলা শুরু করেছো? হাত ধরে টানাটানি? আব্বুকে জানাচ্ছি, আজকে তোমার একদিন কি আমার একদিন। কি আরো সেখানে থাকবে? জুতো খুলে দেয় দৌড়, মনে মনে দোয়া পড়তে থাকে, ফরিয়াদ জানায়, আল্লাহ আব্বুকে যেন কিছু না বলে। এমনিতেই বিয়ের পর থেকে জেদের বসে তে বেশি বেশি করছে তার ওপর। যদি এই কথা ঘুণা করে যে কানে যায় তাহলে আর আস্ত লাগবে না। দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছে। ট্রেডমিলে দৌড়ে দৌড়ে এখন আধা ঘন্টা এই দৌড়ের রাস্তা সে অনায়াসে দৌড়ে এসেছে। আর পারছে না, উঠোনে বসেই হাঁপাচ্ছে। সুবিন এসেছিল জেহবের সাথে দেখা করতে। বেরোনোর সময় দেখে তে টুলের ওপর বসে হাঁপাচ্ছে। সুবিন এগিয়ে যায়, সামনে টুল টেনে বসে। তে হচকচিয়ে যায়। সুবিনকে দেখে স্বস্তি নেয়। ও ভাইয়া, কিরে ম্যারাথন জয় করবি নাকি প্রাইজটা জিতেই এলি? তার কম কিসে, যার সাথে বিয়ে দিয়েছো কত কাঠখড় পড়াতে হচ্ছে আমাকে। কি করলো আবার জাঙ্কুক? কি করেনি বলো? বাবা কি রাগ! ইওনো শুধু আমার হাতটা ধরেছে, সেজন্য ইওনোর হাতটা অকেজ করে দিয়েছে। এটা কোনো কথা? ইওনোর কথা শুনে সুবিনের মুখটা থমথমে হয়ে যায়। হাসি খুশি মুখটা গম্ভীর হয়ে যায়। তের হাত টেনে ধরে। ইওনো তোর হাত ধরবে কেন? তোর সাথে ইওনোর দেখা হলো কিভাবে? যোগাযোগ করিস তুই? দে উত্তর দে। ভাইয়া, ওই তোর ফোন দে। সুবিন হাত পাতে। দিদি? তে জোরপূর্বক হাসে, বলে, আমার কোনো দোষ নেই ভাইয়া, ওই আমাকে কল দেয়, ডিস্টার্ব করে। কবে থেকে? শুরু থেকেই। কি বলে? খারাপ খারাপ কথা বলে ওনার সম্পর্কে। উনিকে? উনি স্যার, জাঙ্কুক স্যার। কি বলে ডাকিস? স্যার। এটা তো তোর কলেজের স্যার, বাসায় কি ডাকিস? স্যার। তারপর খাবি? কলেজের স্যার, বাড়িতেও স্যার, সব জায়গায় স্যার হলে জীবনে ওই শিক্ষক ছাত্রীর সম্পর্কই বয়ে বেড়াতে হবে। ডাকের মধ্যে একটা ব্যাপার আছে, নয়তো সম্পর্ক এগোবে না। তো কি ডাকবো? ভাবের মতো? হ্যাঁ গো, ও গো, প্রাপ্তির আব্বু? নাকি যখন রোম্যান্সের মুডে থাকে, সুবিন মাই হার্ট? সুবিন খুক খুক করে কেসে ওঠে, গলা খাকারি দিয়ে শাসন করে। তে বড় হয়েছিস, বিয়ে দিয়েছি, বড় ভাইয়ের সামনে মুখে লাগাম দে। আমার কি দোষ? ভাবি তো। চুপ। আচ্ছা, জাঙ্কুকে জানিয়েছিস এসব কথা? ওরে আল্লাহ, আস্ত রাখবে না। দোয়া করি তুই যেন আস্ত থাক, আমি জাঙ্কুককে বোঝাবো। আব্বুর কানে যেন না যায়। কাকাই তো ঝামেলাটা বাধায়। তোর ইন্টার পাসের পরে বললাম বিয়েটা দিয়ে দিতে, তখনই জাঙ্কুকের সাথে বিয়েটা দিয়ে দিলেই হতো। তখন তো বিয়ের ঘর আনতো ওই পাড়ার মধু, সেই গ্রামের মোল্লার ছেলে শহুরে বাবু। স্যারকে কোথায় পেতে? ওনার কলেজে ভর্তি হওয়ার আগে আমি ওনাকে দেখেছি নাকি? তুই দেখিসনি তো কি হয়েছে? আমরা তো দেখেছি। এমপি মহাদের ছেলে, তাকে কে না চেনে? তাও ঠিক, তোমরাই চিনো, আমার কিছু চিনতে হবে না। ওসব রাজনীতি আমার দেখে কাজ নেই। আমার শুধু বই আর মলের খবর রাখলেই হবে। পরশু ঢাকা যাচ্ছি, তোর আনকমন কি লাগবে বলিস। সরি ব্রো, আমার জামাইয়ের অনেক টাকা, সো এখন আর তোমাদের টাকা লাগবে না। অনেকটা ভাব দেখিয়ে বলেতে।
সুবিন ভাব দেখে হাসে, মাথায় গাঁটটা মেরে চলে যায়। সুবিন চলে যাওয়ার পর তের মাথায় প্রশ্নটা নড়ে চড়ে ওঠে। ডানি ভেমে মুখ পাকায়। ইন্টার পাশের পরে বিয়ে দিত, তা আবার এমপি মহোদয়ের ছেলের সাথে। মগের মুল্লুক, বোন কি আসমানের হুর ভাবে নাকি? হ্যাঁ, কই এত এত বিয়ের সম্বন্ধ হলো, একটাও তো ওই লেভেলের সম্বন্ধ এলো না। ভাগ্যের ফেরা বিয়েটা হয়েছে, এমন ভাবে বলছে যেন হাতের মোয়া। সুবিন এখানে থাকলে শুনিয়ে দিত কথাটা। তে হতাশ হয়, মুখে হাওয়া লুসফুস করে ছেড়ে দেয়। উফ, আমি সত্যি লিখতে। তে জল্পনা কল্পনাকে মিথ্যে করে দিয়ে জাঙ্কুক কিছুই বলল না। রুটিন বের করে নিজের ফোনটা হাতে ধরিয়ে দিয়ে তের ফোনটা হাতে তুলল। সিমটা বের করে নতুন সিমটা তুলে দিল। বিছানায় রেখে তের দিকে তাকাতেই দেখলো তে মাথায় হাত দিয়ে বসেছে। জাঙ্কুক তাচ্ছিল সুরে হাসলো। বিশেষ কাউকে মাথায় তুলে রাখলে তাকে সরিয়ে এখন এক্সামের চিন্তা মাথায় ঢুকাও। আপনাকেও? আমাকেও? কি কিছু না। তে নিজের হোয়াটসঅ্যাপে রুটিনটা সেন্ড করে দেয়। ফোনটা জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক পকেটে ঢুকিয়ে রুম ত্যাগ করে। তে বন্ধ করা দম ছাড়ে। এতক্ষণ শুধু শুধু টেনশন করছিল। কত ভালো জামাই, কিছুই বলল না, তাই নিজেকে খানিকটা বকা দিল। রুম থেকে বের হয়ে জাঙ্কুককে খুঁজল, না পেয়ে যিশুর কাছে চলে গেল। আম্মু, ওনাকে দেখেছ? যিশু কেমন যেন মুখ ফুলিয়ে রেখেছে, তের দিকে তাকালো না। হলোটা কি? আম্মু, উনি কি চলে গেছে? এবার যিশু তের দিকে তাকালো, এগিয়ে এসে গো ধরে বলল, হ্যাঁ চলে গেছে, বাচ্চা গেছে। ভীমরতি যখন ছাড়বে প্লিজ ডেকে নিয়ে এসে ভালোভাবে থেকো, আমার যেন কখনো মাথা হেট না হয়। তে বুঝলো কেন এত রাগ। জাঙ্কুক নিশ্চয় সব বলে দিয়েছে। ভয়ে ভয়ে বলল, উনি কি কিছু বলেছে তোমায়? আম্মু, বিশ্বাস করো আমি কিছুই করিনি। তোমার কি মনে হয় জাঙ্কুকের মতো ছেলে এরকম একটা ব্যাপারে আমাকে বলতে আসবে? তার শিক্ষা দীক্ষা তোমার থেকে অনেক উপরে। তোমার সেই ইওনোর বাবা ফোন দিয়েছিল, ক্ষমা চেয়েছে। ইওনো কিভাবে আমার হয় আম্মু? তাকে তো তোমরা ধরে এনেছিলাম যেমন, তাড়িয়েও দিয়েছি, ভালো ছেলে দেখে বিয়েও দিয়েছি। তারপরেও তুমি আড়ালে কিভাবে তার সাথে দেখা করতে যাও, তা আবার ক্লাস ফাঁকি দিয়ে? দেখা হয়ে গিয়েছিল আম্মু, আমি নিজে থেকে দেখা করিনি। আচ্ছা যাই হোক, এমনটা যেন আর না হয়। যাও, নিজের রুমে যাও, পড়াশোনা করো। তুমি কেন ওনাকে আটকালে না আম্মু? বলেই তে হাউমাউ করে কান্না জুড়ে দিল। ফুপাতে ফুপাতে পেটের কথা বলে দিল। উনি আমার উপর রাগ করে আরো দূরে সরে গেল আম্মু। একটু ভালো করে কথা না বলে চলে গেল আম্মু। দায়িত্ব পালন করে তো গেল, আর কি লাগে? তের হঠাৎ এমন ব্যবহারে হকচকিয়ে গেল যিশু, কিন্তু তার রাগটাও কমলো না। ধমকে বলল, কান্না থামাও, কান্না করার মতো কিছু হয়নি। এখন রাগ করেছে, রাগ পড়ে গেলে ঠিকই আসবে। রুমে যাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তে জোর ধরে বলল, তোমাদের জামাইকে এক্ষুনি ডাকো আম্মু, আমার ওনাকে লাগবে। চুপ করো বেশরম মেয়ে, মুখে কিছুই আটকায় না। কয়দিন থেকে দেখছি এমন অসভ্য কথা বলছো, মুখে লাগাম টানো এবার। বিয়ে দিয়েছি, আল্লাহ আমার মেয়েটার বুদ্ধি হোক। বুঝলো না, তের ভয় তের আহাজারি কেউ বুঝলো না। মাকে বেশরমের মতো বলেও বোঝাতে পারলো না। ব্যর্থতে নতুন সিম, তাই কারোর নাম্বারও খোঁজ পেল না। পেলে হয়তো লিসার সাথে শেয়ার করতে পারতো। জাঙ্কুকের নাম্বার মুখস্থ বিদায় তাকেই কল দিল, ধরলো না। একে একে 5 বার কল দিল, তাও ধরলো না। 6 বার সময় ধরলো। তেই প্রশ্ন করলো, কোথায় চলে গেলেন? যাইনি। এখন কোথায়? আছি, উঠানে। এই উত্তরটুকু যথেষ্ট ছিল তের জন্য। আর দিক বেদিক তাকালো না, দৌড়ে কেচি গেট খুলে চলে গেল উঠানে। ঠান্ডার মাঝে টুলে বসে সিগারেট ফুঁকছে জাঙ্কুক, সাথে আরেকজন আছে, সুবিন। সুবিন আগে থেকে চেন স্মোকার, তার থেকেই জাঙ্কুকের আজকের স্মোক করা থেকে দেখেই প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে পায়ে পিষে দিল। জাঙ্কুক বিষয়টা খেয়াল করলো, আর ঘুরিয়ে থেকে এক পলক দেখলো। কিছু না বলে গেটের বাইরে চলে গেল। গাড়ির আড়ালে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে জাঙ্কুক, এক হাতে সিগারেট আর এক হাতে প্যান্টের পকেটে। আচ্ছা আলোতে খেয়াল করলো তাকে, সাদা শার্ট, কালো প্যান্ট, ফর্মাল গেটাফে, হাতে সিগারেট। কি অভাবনীয়! এই প্রথম
চির অপছন্দের সিগারেটটাকেও যেন টের ভালো লাগলো। এই সিগারেট উদ্ভাবনী হয়েছে জাঙ্কুকের হাতে শোভা পাওয়ার জন্য। তের মোটেই গা ঘিনঘিন করলো না, বমিও পেল না। যেটুকু খারাপ স্মেল পাচ্ছিল সেটুকু নাক চেপে বন্ধ করে দিল। তের অস্তিত্ব বুঝতে পেরেই জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো। তে যেন এবার হার্টবিট মিস করলো। অন্যরকম একটা ফিলিং কাজ করে জাঙ্কুকের আশেপাশে এলেই সময় অসময়ে এমন ফিলিং হয়। নবযৌবনের প্রথম প্রেমে পড়ার ফিলিং, সেটা জেনেই তের পদক্ষেপ। তে সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, এই যে জলজান্ত সিগারেট হাতে দাঁড়ানো মানুষটি, সে আমার স্বামী, আমার ব্যক্তিগত পুরুষ, আমার অর্ধাঙ্গ, জান্নাতের সাথী। আমি তাকে ভীষণ ভালোবাসি, কারণ ছাড়াই ভালোবাসি। তে মনে হয় জাঙ্কুকের চোখ দুটো লাল, রক্তিম লাল। সে চোখে চোখ রাখতে তের অস্বস্তি হচ্ছে। তে উসখুস করে ওঠে। জাঙ্কুক ভাবে তের কষ্ট হচ্ছে, তাই পিছিয়ে যায়। অপেক্ষাকৃত ঠান্ডা গলায় বলে, বাসায় যাও, তোমার কষ্ট হচ্ছে। আপনি রেগুলার স্মোক করেন? আমি সিগারেট খাই না। তের হাসি পেয়ে যায়। হাসতে হাসতে বলে, তো এখন কি খাচ্ছেন? ভীষণ তেষ্টা পেয়েছে। সিগারেট কখনো তেষ্টা মেটায় না। পানি আনবো আপনার জন্য? না। তের হাসি মুখ নিমেষে বোঝা যায় কি অসভ্য কথা। উপস্থিততে উল্টো পিঠে কি জবাব দিবে আমতা আমতা করতে থাকে। ঝটপট কথা ঘুরিয়ে ফেলে, আপনার চোখ এত লাল কেন? দিবে আবার সেই প্রসঙ্গ। তে এবার জাঙ্কুকের চোখে চোখ রাখতে চায়, কিন্তু ব্যর্থ হয়। পাশ ঘুরে তাকায়, জোর গলায় বলে, প্লিজ আপনি ওভাবে তাকাবেন না। আমি আপনার চোখে চোখ রাখতে পারছি না, আমার ভীষণ ভয় করে। ভিতর টিম মিথ্যা। সত্য কি লজ্জাবতীতে? একদম না। কিন্তু আমি তো দেখছি তোমার গাল দুটো ক্রমশ লাল হয়ে উঠছে। বিশ্বাস হচ্ছে না। ওয়েট। জাঙ্কুক গাড়ির ভেতরকার লাইট জ্বালিয়ে দেয়। বাইরেও আলো এসে পড়ে। গ্লাসে আঙুল দিয়ে দেখায়, লোক নিজেকে দেখে নাও। চোখ তুলে তাকানোর ফুরসত পায় না। পৃথিবীর সব লজ্জা তাকে চাপ দিয়ে দেয়। সদা নির্লজ্জ তের ভাগ্যে এতটা লজ্জা জমা ছিল, কে জানতো? জাঙ্কুক না এলে জানতেই পারতো না। তে নিজেকে আড়াল করতে দৌড় দেয়। জাঙ্কুক চেঁচিয়ে বলে, আমাকে তেষ্টা মেটাতে না দিলে আমি কিন্তু বাসায় যাব না। লজ্জানাতে শুনলো, কিন্তু পাত্তা দিলে তো। সেদিনকার একটু চুমুর দৃশ্য সে ভুলতে পারে না। প্রতি রাতে মনে পড়তেই বালিশ চাপা দেয় মুখের ওপর। আর এভাবে সরাসরি নির্লজ্জভাবে প্রপোজ। তের আর এই অঞ্চলে থাকার ইচ্ছে থাকলে তো। রুমে ঢুকে সে কম্বলে নিজেকে লুকালো। ঘন্টা খানেক পর নিজেকে সামনে বেরিয়ে এলো। শুধু সুবিনকে পেল। ভাইয়া, উনি কোথায় গেল? চলে গেল বলল। ফোন দাও না একটা। সুবিন জাঙ্কুককে কল করলো। প্রথমবারই রিসিভ হলো। হ্যালো, কোথায় তুই? গাড়িতে আছি। বাসায় আয়, তে ওয়েট করছে। চলে এসেছি, আর যাচ্ছি না। সুবিন তের দিকে তাকায়। তে উৎসুক চোখে তাকিয়ে আছে। সুবিন মুখ চেপে হাসে। দোস্ত, তুই না এলে একজনের কষ্ট হবে। হোক। নিষ্ঠুর শালা, আমার বোনকে কষ্ট দেওয়া। সরি, আমি আমার বউকে ছাড়া কাউকে কষ্ট দেই না। আসবি না? না। সুবিন অসহায় মুখ করে তাকায়। তারই বা কি করার আছে। তে ভীষণ ব্যথিত হয়। আর একটু আগে এলেও তো আটকানো যেত। সুবিন তাড়া দেয়, ঘরে যা, জাঙ্কুক আসবে না। তের মনে একটা প্রশ্নের উদয় ঘটে। প্রশ্নটার উত্তর জানতে চাই। ভাইয়া, তুমি স্যারকে দোস্ত বলে সম্বোধন করলে কেন? তোমার সব ফ্রেন্ডের তো আমি চিনি, স্যার তো তোমার সিনিয়র হয়। হ্যাঁ, ওই তো ফ্রেন্ড হয়ে গেল। কই, আমি তো জানি না। সম্বন্ধী হয়ে একসাথে সিগারেটও ফুঁকছো, তোমরা তুই তাকারে করে কথা বলছো। উনি কিভাবে তোমার ফ্রেন্ড হলো? তোর জন্যই তো হলো। তুমি ওনাকে তাহলে আগে থেকেই চেনো? আমাকে ইন্টারমিডিয়েট পাশ করার পর যে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলে, এর জন্যই তো। তুমি বলো, স্যার আমাদের চেনা জানা ছিল? তোমার মনে মনে তাহলে এই ছিল? তের কথায় সুবিন প্রাণবন্ত হাসে। তের অস্থির হয়ে উঠল। সুবিনের হাত চেপে ধরল। উত্তেজিত হয়ে জানতে চাইল, ভাইয়া, সেদিন হসপিটালে কে এই বিয়ে প্রপোজাল দিয়েছিল? কোনো আগাম কথাবার্তা ছাড়াই হুট করে স্যারের সাথে আমার কিভাবে সম্বন্ধের কথা উঠতে পারে? স্যারের সাথে আমার তো অনেক ফারাক, সব দিক থেকে ফারাক।
আব্বুর হাতে তখন কত অপশন। স্যার কিভাবে রাজি হলো? আমি বুঝতে পারছি তুমি এসব করেছো, তবুও তুমি বলো, আমি জানতে চাই ভাইয়া, আমার বিয়েটা কিভাবে হলো? জাঙ্কুক খানকে বোন জামাই হিসেবে কার না পছন্দ? এই প্রপোজাল তাহলে তুমিই রেখেছো? কাকা যখন বেশ অসুস্থ, তোকে নিয়ে চিন্তিত, আমি জাঙ্কুকের নামটা উত্থাপন করতে চাইছিলাম। জাঙ্কুক তোকে বিয়ে করতে প্রস্তুত কিনা সেটাও জানার বিষয় ছিল। বুদ্ধি করে আয়ু ম্যামকে মাধ্যমে হিসাবে নিলাম। ম্যাডাম তো তুই বলতেই অজ্ঞান। সাথে ছিল সুগা ভাই। কাকারও রিজেক্ট করার কোনো অপশন ছিল না, একদম চেপে ধরা হয়েছিল। স্যার কেন রাজি হলো? তোর জন্যই। পরিস্থিতিটাই সেরকম ছিল। সব দিক থেকে বিবেচনা করেই তোকে একদিনের ভেতরে সাদামাটা ভাবে বিয়েটা করে নিল। রাস্তার পাশে ৩য় তলায় জিমেনশিয়াম, তার অপোজিটে ক্যাফে। পুরো শহরে এই একটাই জিমেনশিয়াম থাকায় প্রচুর লোকের আনাগোনা। তেও তাদের মধ্যে একজন। এতদিন থেকে এখানে আসছে, অথচ আজ যে দৃশ্যের সাক্ষী হলো তা আগে কখনো হয়নি। জাঙ্কুককে এখানে কখনোই একসেপ্ট করেনি। তার পাশে আবার ফুটফুটে একটা মহিলা, কোনাকাটা গোলাপি ড্রেসের সাথে কোমর অবধি ব্রাউন চুলে অত্যাধিক মডার্ন একজন। তার সাথে মুখোমুখি চেয়ারে বসে সংলাপে ব্যস্ত জাঙ্কুক। এক্সপ্রেশন প্রায় চেঞ্জ, কখনো সিরিয়াস, কখনো খেয়াল খুশি, কখনো গা ছেড়ে দিচ্ছে চেয়ারে। এত কমফোর্ট ভাবে কিভাবে কথা বলতে পারে? পুরো মাস্ক পরেছে দেখে চেনা যাচ্ছে না। কি হতে পারে? মামাতো বোনদের তো তীর চেনা। তাহলে কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড? ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ডের কথা মাথায় আসা। এত গর্জিয়াস একজনকে জাঙ্কুক খানের গার্লফ্রেন্ড ভাবা মোটেই অযাচিত চিন্তা নয়। কিন্তু জাঙ্কুক এখন বিবাহিত, তের হাজবেন্ড। তাকে নিয়ে এসব ভাবা ঠিক হচ্ছে না। সন্দেহের রোগ সর্বনাশী রোগ। জিম থেকে বেরিয়ে তে খিদে পেয়ে যায়, সেজন্য ক্যাফেতে ঢুকে নিজের কফি ঠান্ডা হতে লাগলো। তের হুঁশ নেই, ধ্যান জ্ঞান সব জাঙ্কুক আর ওই মহিলার ওপর। যত সময় ফুরাচ্ছে তত তের ছটফটানি বাড়ছে। নিজেকে কোনোভাবে আড়ালে রাখতে পারছে না। চেয়ার ছেড়ে ছুটলো জাঙ্কুকের টেবিলের দিকে। ততক্ষণে মহিলাটি কেঁদে কুটে জাঙ্কুকের কাঁধে কপাল ঠেকিয়েছে। জাঙ্কুকও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে কি সত্যি জাঙ্কুকের গার্লফ্রেন্ড? কি বলছে সে? গায়ের ওপর কেন ঢলে পড়বে? কাছে যেতে শুনতে পাই মহিলাটি বলছে, প্লিজ জাঙ্কুক, আমাকে বাসায় নিয়ে চলো। আমরা বিয়ে করে অনেক হ্যাপি হব। দেখো, বাকি জীবন স্বামী সংসার নিয়ে সুখে কাটাতে চাই। সব ভুল বোঝাবুঝি মিটমাট করার একটা সুযোগ দাও। আমাকে ক্ষমা করো প্লিজ। জাঙ্কুক উদাস ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে জানায়, দেখি। ওদের কথোপকথনে তের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি সুন্দর বিয়ে করে সংসারের আবদার, আর তার সহজ স্বীকারোক্তি। দেখি, এই জন্য কি এত দূরত্ব? তাহলে তেকে, তের স্থান কোথায়? দৌড়ে গিয়ে এক ঝটকায় মহিলাটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আচমকা ধাক্কাতে মহিলা কোনো মতে টেবিলের কোণা ধরে ব্যালেন্স রাখে, নয়তো ফ্লোরে পড়ে কোমরটা এক্ষুনি ভাঙত। মহিলা চেঁচিয়ে ওঠে তের ওপর, হেই, হাউ ডেয়ার ইউ! তে কড়া চোখে দৃষ্টি ফেলে। পাত্তা না দিয়ে জাঙ্কুকের দিকে দৃষ্টি সরিয়ে নেয়। কলার চেপে ধরে মুখোমুখি আনে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই হাজবেন্ড, মাই প্রপার্টি। জীবন দিব, তবু আমি ডিভোর্স দিব না। কোন সাহসে আপনি এই ধরনের চিন্তা মাথায় নিয়ে আসেন? আকস্মাৎ এমন আচরণে জাঙ্কুক নিজেও কিছুটা বুঝতে পারছে না। কলার ছাড়িয়ে নিয়ে বলে, ইউ আর ম্যাড? ডিভোর্স আসছে কোথা থেকে? আমি প্রেজেন্ট থাকা অবস্থায় আপনি কি করে আবার বিয়ে করতে চান? ক্যাফেতে অন্য মেয়ের সাথে বসে প্রেমালাপ করেন, এই আপনার ক্যারেক্টার? আমি মেনে নিব এসব? কি ভেবেছেন? জীবনেও না। তে, প্লিজ স্টপ। উল্টাপাল্টা কথা বলছো কেন? এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে অন্য মেয়ে প্রেমালাপ করার সময় স্টপ যেতে পারেন না? মাথায় পোকা উঠেছে তাই না? চলো এখান থেকে। জাঙ্কুক থেকে নিয়ে যেতে চাই। মহিলাটি জিজ্ঞেস করে, জাঙ্কুক, হু ইজ শি? তে। হোয়াট? এই তে? হাউ ম্যানার্সলেস শি ইজ। এই বুড়ি, তুই ম্যানার্সলেস। অন্যের জামাইয়ের গায়ে ঢলে পড়িস কেন? কাটা কাটা জামা পরে আমার জামাইরে ভুলাতে এসেছিস? তে, প্লিজ স্টপ। জাঙ্কুক ধমকে ওঠে, আপনি চুপ থাকুন, আপনার সাথে বোঝাপড়া পরে করছি, আগে এগিয়ে সাহায্য করি। জাঙ্কুক কি সব বলছে? আটকাবে তুমি ওকে? মহিলাটি বলে,
আরেকবার আমার জামাইয়ের নাম মুখে নিবি তো মুখ সেলাই করে দেব। নিকুচি করে তোর স্বামী সংসারে। আমার স্বামী আমার সংসারের দিকে নজর দিয়ে শাকচুন্নি। জাঙ্কুক আর স্থির থাকতে পারে না, তেকে টেনে নিয়ে ক্যাফের বাইরে চলে আসে। তের হাত পা ছুটতে থাকে। সিঁড়ির কাছে এনে তেকে ছেড়ে দেয় জাঙ্কুক। থমকে বলে, কি শুরু করেছো? কি কাকে কি বলছো? তুমি চেনো ওকে? ক্যাফেতে এসে এরকম সিন ক্রিয়েট শুরু করেছো? জামাই জামাই বলে মান সম্মান ডুবিয়ে দিচ্ছ। পাগল তুমি? মাথা খারাপ হয়েছে? ওই মহিলা কেন আপনার সাথে মিশবে? আপনার কাঁধে কেন কপাল রাখবে? ওই ব্লেজার খুলুন, এতে ওই মহিলার গন্ধ লেগে আছে। তে ব্লেজার ধরে পেছন দিকে টান দেয়। জাঙ্কুক ব্লেজারের উপর দিকে টেনে ধরে। প্রবলেম কোথায় তোমার? কোথায় লেখা আছে আমার সাথে কোনো মহিলা মিশতে পারবে না, কাঁধে কপাল রাখতে পারবে না? তোমার কথাই হবে নাকি সব? তে ডাইরেক্ট জাঙ্কুকের চুল টেনে ধরে। মরণঘাতী খামচি দিয়ে চুল ছিঁড়ে বলে, আমার কথাই হবে না তো কার কথাই হবে? হ্যাঁ, আমি আপনার একমাত্র বউ। আমি আপনাকে উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। তে চুল ছাড়ো, ব্যথা লাগছে। আমারও লাগে। আপনি আমার হাজবেন্ড হয়ে কেন অন্যের সাথে পরক্রিয়া করবেন? এইসব যাতা বলছো, চুল ছাড়ো। ই আচ্ছা, তুমি যা বলবে তাই শুনবো। এবার ছাড়ো। ওই মহিলা আমাকে ম্যানার্সলেস বলেছে। আপনি এর প্রতিশোধ নেবেন। নিব। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার বোধ মাথা থেকে সরাবেন। আমার একটাই বউ রে বাবা। আমি আপনার কোন জন্মের বাবা? না রে মা, ছাড়। ছে বউ, ছাড়ো তো। তে ছেড়ে দিয়ে রাগে ফুঁসতে থাকে। জাঙ্কুকের মাথায় হাত চেপে ধরে তের কোলে চেপে ধরে। ব্যথাটা কমে আসে ধীরে ধীরে। বাম পাশে চোখ উঠিয়ে দেখে তে ঘামছে। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে, রণচণ্ডী বাঘিনী। মাথা তুলে তাকাতে কিছু বলে না, হন হন পায়ে বেরিয়ে আসে। তের জন্য জাঙ্কুক এদিকে এসেছিল। ক্যাফেতে হঠাৎ জেনির সাথে দেখা। তার ডাকে সাড়া না দিয়ে জাঙ্কুক পারে না, যেহেতু বসতে হবে কিছুক্ষণ জেনি বসুক। সমস্যা কি? তার কথা শোনা যাক। জেনির কথা মানে ইমোশনাল কথাবার্তা আর জাঙ্কুককে তোষামত করা। ব্যাপারটা ভালো এনজয় করে জাঙ্কুক। তার ডাকে বাধা দেয় না। কিন্তু আজ জেনি শুরু করলো অন্যভাবে, নিজেকে নিয়ে নয়, তেকে নিয়ে। তে চুপচাপ বসে থাকে। কি করে ফেললো রাগের মাথায়, ভীষণ খারাপ লাগে। কিন্তু মহিলাটিকে। তে উঠে চটপট ক্যাফেতে যায়। সেখানে আর দেখতে পায় না মহিলাটিকে। ভরা কান্ত্র মুখ নিয়ে বিল্ডিং ছেড়ে আসে। অদূরে জাঙ্কুকে সাদা গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে। দৌড়ে যায়। জাঙ্কুক বাহিরে দাঁড়িয়েছিল। চুলগুলো আর এলোমেলো নেই, একদম সেট করা। তে ভীষণ খারাপ লাগে। কত কষ্ট দিল সে। জাঙ্কুক থেকে ইশারায় গাড়িতে উঠে বসতে বলে। তে গাড়িতে উঠে বসে। তে উঠে বসতে পাশে তাকিয়ে চমকে যায়। ফেমাস হিরোইন জেনি স্বয়ং তার পাশে বসা। তে জেনি বলে চিৎকার দিয়ে ওঠে। ভেতর থেকে উৎফুল্ল ভাব বেরিয়ে আসে। পরপরই জেনির গেট আপ নজরে পড়তেই মুখটা শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়। জেনি নিজ ঠোঁটে আঙ্গুল চেপে বসে। চুপ, আমি তোমার এক্স যা, সামনে তাকাও, একদম চেঁচাবে না। এতক্ষণে যে সন্দেহে পাগলামি করেছে, সেই সন্দেহ তার দিক পরিবর্তন করে দুশ্চিন্তাকে সাথে নিয়ে ধাবিত হয়। অতিরিক্ত চাপে তে এবার নিস্তেজ হয়ে পড়ে। চোখের জল ছাড়া আর কিছুরই অস্তিত্ব নতুন করে পাওয়া যায় না। থার্ড ইয়ার বোর্ড পরীক্ষা। জাঙ্কুক একের পর এক খবর নিয়ে চলেছে। তে কখন পড়তে বসে, কতটুকু পড়ে, সবটাই তার জানা। যিশু মোটেও বিরক্ত হচ্ছে না, বরং তার ভালো লাগছে। ছেলেটা এত খোঁজ খবর রাখে মেয়েটার। মন থেকে তাদের আগামী জীবনের জন্য দোয়া করে। সন্তান সুখে আছে তার স্বামীর সাথে। এর থেকে বড় একটা পাওয়া মায়ের কাছে আর কিছু হতে পারে না। মেয়েকে নিয়ে প্রত্যেকটা মায়ের একটাই স্বপ্ন থাকে। যিশুরও তো আছে। রাজপুত্র এসেছে তার মেয়ের জন্য। মেয়েকে নিয়ে এত ভাবে। আদব জানা ভদ্র তার মেয়ে জামাই। আম্মু আম্মু করে বলে যখন, তখন না হওয়া ছেলের জন্য আফসোসটুকু সেখানে সমাপ্তি হয়। যেন সে সন্তান পেয়েছে আরেকজন। ছেলে মেয়ের ভাব দেখেও তার বুকে শান্তিতে ভরে যায়। কিন্তু ইদানিং তেটা বেশ রাপ আচরণ করছে সব সময়। তোতা পাখির মতো মেয়েটা কথা বলে কম, যার জন্য কেঁদে কেটে একসার হতো। সে জামাই বাবার ফোনটাও রিসিভ করে না। কথা বললে সময় নষ্ট হয়। পরীক্ষার জন্য সব বাদ দিয়ে বই হাতে নিয়ে বসে থাকে। চোখ মুখে খেলা করে দুশ্চিন্তা। পরীক্ষা তো আজ নতুন নয়।
আরো পরীক্ষা দিয়েছে জীবনে, কিন্তু এতটা দুশ্চিন্তা আর একগুঁয়ে হতে কখনোই দেখেনি যিশু। কি চলে তের মনে? বিষয়টা নিয়ে জিহুপের সাথে আলোচনা করে। জিহুপ পাত্তা দেয়নি। সব দিক ভেবে যিশু নিজে নিজে একটা উত্তর বের করেছে। উত্তরটা অনেকটা গ্রহণীয় মনে হয়েছে তার কাছে। তীর এমন আচরণের কারণ জাংকুকের এ বাড়িতে না আসা, সেটা নিয়ে অভিমান। জাংকুক মাস কয়েক হলো এ বাড়িতে মাঝে মাঝে এলেও থাকছে না। গত মাস থেকে তো আর দেখাই পাওয়া যায় না। বিয়ের পর কোনো মেয়ে থাকবে এতদিন স্বামী ছাড়া? সকালের চাহিদা সবারই আছে। জাংকুক কি পারে না আগের মতো এসে মেয়েটাকে সময় দিতে? শ্বশুর বাড়িতে আসতে নাকি লজ্জা পায়। পাছে লোকে কথা ধরলে চলবে? তার মেয়ে যে অভিমানী তিক্ততা অনুভব করছে সেটা কিছু না। বড় একটা বোন থাকলে না সব খেয়াল রাখতো। মেয়ে তো মা হয়েছে বলে কি আর খেয়াল রাখতে হবে না? জাংকুক ফোন করলে কথাটা পেতেই বসে যিশু। তেমার পরীক্ষা চলছে, দূর থেকে না হয় তুমি কি কাছে এসে একটু দেখিয়ে দিতে পারো না? তোমার মা না হয়ে একদিন নাইবা পেলো বাড়িতে তোমায়, আমি কি মা না? দাবি তো আমারও আছে, মেয়ে জামাইকে আদর যত্ন করার। তোমার মায়ের বেশি বই কম পড়বে না। জাংকুক হালকা হাসে, মাথা নাড়াই। না না, কি বলেন আম্মু, আসলে কাজের চাপ তো, তাই যেতে পারি না। আমাকে বোকা পেও না, এখান থেকে কি কলেজে যাতায়াত করা যায় না? তা তো যাই, কিন্তু আম্মু এত আদর পেলে আমি তো সেখান থেকে ফিরতে চাইবো না। ছি ছি, লোকে কি বলবে? ছ্যাঁচড়া জামাই শ্বশুর বাড়ি ছাড়তে চায় না। জাংকুকের রসিকতায় যিশুর মন গড়ল না। ওপর দিয়ে বলল, লোকের কথায় কি আসে যায়? তুমি আর অন্য জামাইরা কি এক হলো? এই বাড়ি তো তোমারই, তুমি কেন আসবে না? তুমি আসো বাবা, তুমি এলে আমার মেয়েটা প্রফুল্ল থাকে, ওর পরীক্ষাটাও ভালো হবে। ড্রয়িং রুমে আসতে গিয়ে তার মায়ের কথোপকথন শুনতে পায়। ফোন নামিয়ে নিলে দরজার বাইরে থেকে প্রশ্ন ছুড়ে, কাকে আসতে বলছো আম্মু? কাকে আবার? জামাইকে? কেন? তিনি কয়েকবার ফোন করে তোর কথা জানতে চাই, তাই বললাম নিজে আসুক, তোকে গাইড করুক। আমাকে গাইড করার জন্য আমার টিচার আছে আম্মু। মাস গেলে 1000-10 টাকা তাদের দেওয়া হয়, তার উপর কোনো টিচারের প্রয়োজন নেই। এভাবে কথা বলছিস কেন? শোনো, টাকা দিতে না করবে, আমার টাকা প্রয়োজন নেই। আর যেন না খরচ করে আমার জন্য। টাকা দিয়ে যদি সব দায়িত্ব পালন হয়ে যায় মনে করো, তাহলে তার কোনো প্রয়োজন নেই। আমার আব্বুর যথেষ্ট আছে, আমি অনেক আগে থেকে পড়ে আসছি। মাথা গরম করে না মা, তোর কথা ভেবেই আমি বলেছি জামাইকে আসতে। সেও তো বিজি, তোকে বুঝতে হবে। হ্যাঁ তাই তো, বিজি অন্য মেয়েকে নিয়ে। লাস্টের কথাটা আসতে বলেতে তার চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ে। এতে যিশুর মনে অস্থিরতা বেড়ে যায়। জানতে চায়, কি বললে তেমা? তে চোখ মুছে উত্তর দেয় না। বিছানায় পড়ে থাকা ফোনটা নিয়ে বেরিয়ে যায়। জাংকুকের কাছে জানতে চায়, আপনি কেন আমার পড়াশোনার এত খোঁজ খবর রাখেন? আপনি যে শিটগুলো পাঠিয়েছেন, বিশ্বাস করুন আমি ছুঁয়েও দেখিনি, দেখবো না। কি প্রবলেম তোমার? আমার কোনো প্রবলেম নেই। আপনি কেন আমার প্রতি এত জোর দিচ্ছেন? তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তে, তোমার রেজাল্ট আরো ভালো করতে হবে, নয়তো আমার মান সম্মান কিছু থাকবে না। তোমার আব্বুই বা কি জবাব দেব? উনি যদি বলেন আমি তোমার পড়াশোনার দিকে দৃষ্টি রাখিনি, মুখ থাকবে আমার? ও সেজন্যই আমি সর্বদা তোমার ভালো চাইতে। তোমার স্বপ্নগুলো পূরণ হোক। ধন্যবাদ, আসছি। আমার একটা রিকোয়েস্ট রাখবেন, যেহেতু আপনি আমার সর্বদা ভালো চান। কি রিকোয়েস্ট? আপনি দয়া করে আমার বাড়িতে আসবেন না। আপনি না এলে আমি কমফোর্ট ফিল করি। কেন? ফর গড সেক এটা বলো না যে আমি তোমাকে ডিস্টার্ব করি আর তোমার দিকে তাকালে তোমার অস্বস্তি হয়। এরকম কেন করছো তে? আমি মোটেই তোমার উপর অধিকার খাটাতে চাই না। ধন্যবাদ। হোয়াটস রং উইথ ইউ? ইউ ডোন্ট লাভ মি। ফোন রেখে তে গুমরে কাঁদতে থাকে। জাংকুক খানুকে লাভ করে না, জেনিকে লাভ করে। সেদিন উত্তেজনাবশত দ্বিতীয়বার দেখাতেই তে জেনির দিকে কিছু প্রশ্ন ছুড়ে দেয়, যা হজম করা জেনির জন্য মোটেই অস্বাভাবিক নয়। একটু হয়তো চমকেও গেছে, তবে স্মার্টলি তার অ্যান্সার দিয়েছে। আপনাদের মধ্যে খুব একটা ভালো রিলেশন ছিল। আমি যতটুকু শুনেছি সেজন্যই আপনার ডিভোর্স হয়েছে। কথাটা কি সত্যি? জেনি স্বাচ্ছন্দ্যে জবাব দেয়, সত্যি। আপনি স্যারকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি।
উনিও কি আপনাকে ভালোবাসে? আমারও তো তাই মনে হয়। হি স্টিল লাভ মি। আমাকে আগের মতো ইম্পর্টেন্স দেয়, এড়িয়ে যেতে চেয়েও পারে না। কেন, তোমার মনে হয় না? আপনি কি জানেন না আমি স্যারের ওয়াইফ? আমাদের বিয়ে হয়ে গেছে। আপনি কেন আমাদের মাঝে আসতে চাইছেন? আমি আসতে চাইছি নাকি তুমি এসেছো? আমরা তো ভালো ছিলাম তুমি কেন এলে আমাদের মাঝে? প্লিজ এটা বলো না যে জাঙ্কুক তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। সামনাসামনি একটা মেয়ে ঘুরঘুর করলে হাজার চরিত্রবান ছেলে হলে চোখে পড়বে, তোমার ওপরও চোখ পড়তে পারে, কিন্তু আমার তো মনে হয় না। তোমাকে দেখে আমি হলপ করে বলতে পারি তুমি এখনো আনটাচ। বিবাহিত মেয়ের কোনো চিহ্নই তোমার মাঝে নেই। তোমাদের দেখলে বোঝা যায় না তোমরা একটা রিলেশনে স্টে করছো। নামে মাত্র বিবাহিত তোমরা, তোমাদের মধ্যে কোনো কানেকশনই নেই। হতে কতক্ষণ? আপনি আমাদের মাঝ থেকে সরে দাঁড়ান। জাঙ্কুক খান শুধু আমার। হি ডোন্ট লাভ ইউ বাট আই লাভ হিম। হি ইজ মাই হার্ট, মাই এভরিথিং। আফসোস হচ্ছে তোমার জন্য। জাঙ্কুক তোমাকে নিয়ে ভাবেই না, টাকা ওনার জায়গা পায় না, তাই উড়াই। তোমার বাবা মাকে তো কিছু একটা বোঝাতে হবে। রোকার রাজ্যে বসবাস করো না, তার থেকে একটা বুদ্ধি দেই। যে ছেলেটা তোমার জন্য পাগলামি করে, কি যেন নাম, তার সাথে তোমার আলাপা ছিল, তার সাথে জীবন শুরু করো। জাঙ্কুককে ছেড়ে দাও। একরাশ হতাশা নিয়ে ফিরে আসে জাঙ্কুকের আগ্রহ তাকে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দেয়। ভবিষ্যৎ তাকে জাঙ্কুক ছাড়া কাটাতে হবে। জাঙ্কুক শুধুমাত্র একটা সাপোর্ট। নেহাত ভালো মানুষ বলে তার এত বন্ধুসুলভ আচরণ। জাঙ্কুকের চোখে সেই দৃষ্টি কখনোই পায়নি যা একজন স্ত্রী তার স্বামীর চোখে দেখে। কখনোই এতটা আকুলতা প্রকাশ পায়নি যতটা একজন স্ত্রী তার স্বামীর থেকে পায়। দু একবার যা ঘটেছে তা অ্যাক্সিডেন্ট বলে বিবেচনা করে কাছাকাছি থাকলে এরকম হতেই পারে, তবুও পরম ধৈর্যশীল পুরুষের পরিচয় দিয়েছে জাঙ্কুক। একবারও আসেনি বুকে, ভালোবেসে নেয়নি বুকে টেনে। বারবার বুঝিয়েছে তাকে স্নেহ করে, তার জন্য ভালোবাসা নেই। শুধু কাছে আসা কখনোই ভালোবাসা হতে পারে না। হাতে হাত রেখে পাশে থাকাটাই সত্যিকারের ভালোবাসা। কই জাঙ্কুক তা তো কখনো করেনি। কলেজে পা না রাখলে তার মুখ দর্শন করা হতো না। ফোন করে দেখায় সেই দায়িত্ববান। লোক দেখানো দায়িত্ব পালন করে। লাগবে না তার এসব শো অফ করা। চলে যাক তার জীবন থেকে। যে তাকে ভালোবাসে না তাকে জীবনে আর লাগবে না।